Hello, hello. Sound test. Hello, hello. Sound test. Okay. সবাই জয়েন করেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিসিএস গার্ডিয়ানের পক্ষ থেকে। আজকে 26 তারিখ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। যদিও সবগুলি সাবজেক্টই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যদি জটিল সাবজেক্ট বলি তাহলে আন্তর্জাতিকের এই 20 মার্ক হচ্ছে অত্যন্ত জটিল। সেই জটিল জায়গাটাকে একটু সরল করার জন্য বা সহজ করার জন্য আজকে লাইভে আসা আমরা আন্তর্জাতিকটাকে সাম্প্রতিক থেকে শুরু করে পুরো সাজেশনটাকে গুছিয়ে দিতে চাচ্ছি আজকে। আমরা আরো 2-1 মিনিট সময় নিব সবার জয়েনিং করার জন্য। সবার জয়েনিং এর জন্য আরো 2-1 মিনিট সময় নিব। আমরা প্রথমে সংগঠনের কিছু পরিবর্তন নিয়ে কথা বলবো, অর্থাৎ সংগঠনগুলোকে সাজাবো। গুরুত্বপূর্ণ জায়গা, সংগঠন সাজাবো। আজকে একটু অন্য দিক দিয়ে শুরু করব। একটু জয়েনিংটা দ্রুত করতে হবে, আপনার বন্ধুকে মেনশন করে দিন এবং একটু শেয়ার করে দিন। শেয়ার করে দিন। একটু মেনশন করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুকে। প্রথমে সংগঠনের সাজেশন দিব, যেগুলো পড়বেন। যেমন ইউএন, আমি ইউএন থেকে কি কি পড়বেন সেগুলো একটু বলে দিব পরবর্তীতে। ইউএন এর পরে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, এআইআইবি, এনডিবি, এগুলো ডিটেল পড়তে হবে। এগুলো লাগবে, ঠিক আছে। ন্যাটো, ন্যাম, কমনওয়েলথ। আমি কিন্তু এরকম দিয়ে যাব না, জাস্ট আগে লেখাচ্ছি, এরপরে কোন জায়গার কি পড়বেন সেগুলো বলে দিব। ন্যাটো, ন্যাম, কমনওয়েলথ, এই 3টে থেকে আপনি 1 মার্ক পাবেন। এইটুকি আপনি এইটুকুর মধ্যে 1 মার্ক পাবেন, কমপক্ষে 1, এখানে 2, 3, অর্থাৎ এই বোর্ডে আছে 4 মার্ক। অলরেডি এই বোর্ডে আমি যা লিখেছি তাতে 4 মার্ক আপনি এখানে পেয়ে যাবেন। 2, 1, 3, 1, 4, অন এন অ্যাভারেজ 4 মার্ক আপনি এখানে পাবেন।
এরপরে আসেন আরব লীগ, আসিয়ান, ওআইসি, জিসিসি, সার্ক, ইইউ, ব্রিক্স। এই জায়গাটা দেখেন, আমি একদম প্যারা করে দিচ্ছি। এই জায়গাটা থেকে মিনিমাম 1 মার্ক, প্রশ্ন 2টাও পাইতে পারেন, এখানে বলা যায় না, মিনিমাম 1। এরপরে আসেন ওপেক, G77, G7, G77, সিডাপ, D8, WTO, বিমস্টেক। এই 1 মার্ক, মিনিমাম 1 মার্ক। দেখেন, আমরা মোটামুটি সংগঠনটাকে কনসাইজ করে নিয়ে আসছি, আপনি এর মধ্য থেকে প্রশ্ন পেয়ে যাবেন। একটু দেখেন, লেখা হয়ে গেলে ডান লিখেন। এই জায়গায় আরো কিছু লিখতে হবে আমাকে, যেমন ইউনেস্কো, ডব্লিউএমও, হো, ইফাত, ফাও, আইএইএ। এখানে লেখেন ডব্লিউএফপি, এখানে লেখেন ইউএনএইচসিআর, ইউএনডিপি, ইউনিসেফ, এই যে যেগুলো দেখতেছেন, এগুলো থেকে একটা সদর দপ্তর পাবেন, হেডকোয়ার্টার। আজকে যদি ক্লাস আপনি করেন, আপনার জীবনের সবকিছু গুছাই দেওয়া হবে, অর্থাৎ আগামী 26 তারিখে যে প্যারায় আছেন সেই প্যারাটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আর এই প্যারা আপনার কাছে লাগবে না, পুরো প্যারাটাই কমপ্লিট করে দিচ্ছি আজকে। প্যারাটা আমি নিয়ে নিচ্ছি, টেনশন করার কোনো কারণ নাই। এখানে দেখেন 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, 6 মার্ক, 7 মার্ক হয়ে যাচ্ছে। সংগঠন থেকে 7টা প্রশ্ন হয়, সাম্প্রতিক সহ সংগঠন থেকে 7টা প্রশ্ন হয়। আমি এক্সট্রা কিছু দিচ্ছি, আবার এক্সট্রা থেকে যদি আসে তাহলে এই জায়গা থেকে পাবেন না। যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সংক্ষেপে লিখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম, অক্সফাম। এরপরে আসেন রেড ক্রস বা রেড ক্রিসেন্ট বা রেড ক্রিসেন্ট, এটা জানেনই, আপনারা পড়ছেন। আর এইখানে আরেকটা অ্যাড করব, যেটার আপনারা শুধু প্রতিষ্ঠা সাল আর বাংলাদেশ পুলিশের সদস্যপদ কবে লাভ করে আর সদর দপ্তর লিও, বাংলাদেশ 1976 সালে লাভ করে। এই যে এটা এক্সট্রা, এইটা আসলেও প্রতিষ্ঠা সাল আর সদর দপ্তর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম, রেড ক্রস। নেন, সংগঠন গুছিয়ে দিয়েছি। দেখেন, এই অর্গানাইজেশন শেষ। আমি এগুলো পড়াবো, এখনই পড়াবো, টেনশন করে লাভ নেই যে এইগুলো কি দিয়েই স্যার চলে যাবে নাকি ধুমধারেক্কা, না, কিছু তো পড়াবো। একদম চলে গেলে কেমনে হবে? তাহলে 20 মার্কের মধ্যে 3, 4, 5, 6, 7 মার্ক, তাহলে 20-এর 7ই ধরলাম। আরে ভাই, 7 না হোক 6 পাইলেন তো। এইটুক পড়া আপনার কাছে কোনো ব্যাপার না, খুব কঠিন হবে না আপনার কাছে এইগুলো। দেখেন, এখানে ইউএন এর সাথে
আমরা যখন পড়াবো তখন এসডিজি কে যোগ করে দিব। এসডিজি পড়তে হবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। দেখেন, সুপার সাজেশন, পৃথিবীর শ্রেষ্ঠ সাজেশন আজকে দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় পার্টিসিপেন্ট হলো 100 জন। পৃথিবীর শ্রেষ্ঠ সাজেশনে পার্টিসিপেন্ট হলো 100 জন। আপনি 26 তারিখে মিলায়েন যে অর্গানাইজেশন থেকে প্রশ্ন পেয়েছেন কিনা, একটু মিলিয়ে নিয়েন। আমি এই অর্গানাইজেশনগুলো থেকে কিছু সাম্প্রতিক এই মুহূর্তে পড়াচ্ছি। মাথায় রাখেন যে 7 মার্কের একটা সাজেশন আমি আপনাদের দিয়ে ফেলছি। আজকে ক্লাস হবে 12টা পর্যন্ত, 2 ঘন্টা ক্লাস হবে। 2 ঘন্টায় আমি আন্তর্জাতিক গুছিয়ে দিব, এর মধ্যে বাংলাদেশ আর একদিন গুছিয়ে দিব, আর একদিন নৈতিকতা এবং ভূগোল গুছিয়ে দিব। মোট 3 দিন ক্লাস নিব আপনাদের সাথে। এর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে সাম্প্রতিকও কমপ্লিট হবে। আমি 3 ডেজ ক্লাস নিব। শেষ ভালো যার সব ভালো তার, মনে রাখবেন। যদি এই শেষ সময়টা কাজে লাগাতে পারেন তাহলে ঘটনা ঘটে যাবে। এইটুক লেখা হইলে ডান লেখেন, উঠানো হইলে ডান লেখেন। স্যার হয়তো অনেকেই জানে না, না এটা গতকালকে পোস্ট করা হয়েছে, আজকেও পোস্ট করা হয়েছে। আমি এভরিওয়ান দিতে পারতেছি না কেন বুঝলাম না, দেখি ফলোয়ার্স দেওয়া যায় কিনা। নাহলে আমি কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব যদি একটু কোনো কিছু করা যায়। আর বাইরে হয়তো অন্য জায়গায় কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, যেটা জানি। যাই হোক, দেখেন, এই যারা থাকবেন তারা লাভবান হবেন। 2 ঘন্টা ক্লাস হবে। আমি এটা লেখা হয়েছে, সবার হয়েছে, হয় নাই স্যার? আচ্ছা, লেখেন লেখেন লেখেন। শ্রেষ্ঠ সাজেশন বলছি তো, একদম শ্রেষ্ঠ সাজেশন দিয়েছি, কাজে লেগে যাবে। এটা সুন্দর করে পড়েন। আমরা 7 মার্ক শেষ করেছি এবং এই জায়গার মধ্যে কিছু সাম্প্রতিক বিষয় আপনাদেরকে সাজিয়ে দিতে চাই এই মুহূর্তে। সো নোটিফিকেশন আসেনি, হ্যাঁ নোটিফিকেশন যায়নি। আমি কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, নোটিফিকেশন দেওয়ার ব্যবস্থা একটু করে দেন ভাই, আমাদেরকে একটু কষ্ট করে একটু করে দেন। অবশ্য নোটিফিকেশন আমাদের হাতে না, নোটিফিকেশন ফেসবুকের হাতে। যাই হোক, হয়েছে, এই লেখা হয়েছে, এইটুক হয় নাই। কয়টা স্লট দিয়েছি? এই যে 3 মার্কের একটা স্লট, 1 মার্কের একটা স্লট, শুধু হেডকোয়ার্টার পড়বেন। এই 1 মার্কের একটা, এই যে 1 মার্কের একটা, এই যে 1 মার্কের একটা, এটি এক্সট্রা দিছি। তবে এক্সট্রা থেকেও প্রশ্ন অনেক বেশি আসে, হতে পারে ওখান থেকে প্রশ্ন চলে আসছে, আসতেই পারে। একদম ঠান্ডা মাথায় 2টা ঘন্টা আজকে আপনাদের পিছনে আমি শ্রম দিতে চাই। এবং মনে রাখবেন, এই 2 ঘন্টা আপনার জীবনের জন্য মহামূল্যবান। এই শেষ সময়ে যারা সাবজেক্ট গুছাইতে পারতেছেন না তাদের জন্য এটা একটা আশীর্বাদ। শেষ সময়ে যারা সাজেশন গুছাতে পারছেন না, পড়তে পারছেন না, যারা হতাশায় ভুগছেন তাদের জন্য একটা আশীর্বাদ এই ক্লাসগুলি। আমরা আগামী 26 তারিখের আগ পর্যন্ত প্রতিটি সাবজেক্ট এইভাবে সাজেশন করে দেব। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি আপনাকে এভাবে গুছিয়ে দিতে পারবে না, সেভাবে গুছিয়ে দিচ্ছি। অতএব এই জায়গাটায় গুরুত্ব দেওয়া খুবই জরুরি। কেউ লিখতেছেন না, এই হয়ে গেছে আমি মুছে ফেলি। কিছু সাম্প্রতিক এখন গুছিয়ে দিব অর্গানাইজেশনের উপরে, এবং এই অর্গানাইজেশন থেকে কি কি পড়বেন সেগুলো বলে দিব। যেমন প্রতিষ্ঠা সাল পড়বেন কোন কোন অর্গানাইজেশনের। প্রতিষ্ঠা সাল, জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে 24শে অক্টোবর। এরপরে ওয়ার্ল্ড ব্যাংক 1944। ওইদিকে আর কোনো কিছু দরকার নাই, আপনি পড়বেন হচ্ছে আরব লীগ 1945, আসিয়ান
1967। এভাবে সিরিয়ালি পড়েন, মনে থাকবে। ওআইসি 1969, সার্ক 1985, ইউরোপিয়ান ইউনিয়ন 1993। যেগুলো সাল পড়বেন আর কি আপনি, ঠিক আছে? যে সালগুলো অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে একবার হলেও চোখ বুলিয়ে যায়। ওপেক 1960, ডব্লিউটিও 1995, এটা আবার সাথে 1 জানুয়ারিটাও থাকে। ডব্লিউটিও 1995। এরপরে বিমস্টেক 1997, D8 1997। ওকে, D8 1997। দেখেন, আমরা যে প্রতিষ্ঠানগুলো লিখেছি, এই প্রতিষ্ঠানগুলোর সাল আরো আছে। ন্যাটো 1949, ন্যাম প্রথম সম্মেলন, এটা আসে পরীক্ষায়। ন্যামের প্রথম সম্মেলন 1961 সালে বেলগ্রেডে। ওকে, এরপরে আসেন কমনওয়েলথ 1949। মোটামুটি এই সালগুলো একটু পড়েন, বুঝতে পেরেছেন? মোটামুটি এই সালগুলো একটু আপনি খাতায় নোট করে রাখেন। এই সালগুলো একবার দেখে যান। যারা ভাবেন যে অনেক সাল পড়তে হবে, সাল মনে থাকে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যারা ভাবেন, আর আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। অনেক ভাই বোন দেখতে পাবে, অনেক ভাই বোন দেখতে পেলে কিন্তু অনেক উপকৃত হবে। দেখেন, এগুলো একটু আপনারা শেয়ার করে দেন, এই সালগুলো ইম্পর্টেন্ট। আমি সংগঠনগুলো গুছাই দিচ্ছি, 7 মার্ক গুছিয়ে দিচ্ছি। আমরা 7 মার্কের একটা সাজেশন দিয়েছি, তার মধ্যে আবার কি পড়তে হবে সেগুলো গুছিয়ে দিচ্ছি। ওকে ওকে, হয়েছে? ডান লেখেন, হয়ে গেলে ডান লেখেন। প্রতিষ্ঠা সাল দিয়েছি, হয়ে গেলে ডান লেখেন। এই যে যেমন সার্কের প্রতিষ্ঠা সাল প্রায়ই পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। ইউএন আসতে পারে, অত ইম্পর্টেন্ট না। ওয়ার্ল্ড ব্যাংক ইম্পর্টেন্ট। এই যে ন্যাটো পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। বিমস্টেক, ডব্লিউটিও, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেগুলো এই যে ওআইসি, যেগুলো স্টার চিহ্ন দিছি, এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, মানে এইগুলোর মধ্যে যদি বলেন যে কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে আমি এই যে 7টা স্টার চিহ্ন দিয়েছি, এই 7টা ইউএন, ডব্লিউবি, ওআইসি, সার্ক, ডব্লিউটিও, বিমস্টেক, ন্যাটো, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি কোনগুলোর প্রতিষ্ঠা সাল পড়বেন সেইগুলো একটু দেখি, যে কোনগুলোর সদর দপ্তর পড়বেন। সদর দপ্তর যেমন আরব লীগ, হ্যাঁ, আরব লীগের পরে পড়বেন আসিয়ান, ওআইসি, ইইউ, খুবই ইম্পর্টেন্ট, সার্ক খুবই ইম্পর্টেন্ট, ওপেক, G7, G77, সিডাপ, বিমস্টেক, D8। এরপরে আসেন ইউএন, ডব্লিউবি, আইএমএফ, এডিবি, এআইআইবি, এনডিবি। আবার বললেন না সব দিচ্ছি,
দেখেন যেগুলো প্রতিষ্ঠা সাল দিছি তার চেয়ে কিন্তু বেশি সদর দপ্তর দিচ্ছি। যেগুলো সদর দপ্তর ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে দিতেই হবে, সেইগুলো আমাদের পড়তে হবে। যেমন আরব লীগ, এটা কি? কায়রো মিশর, আসিয়ান, জাকার্তা, ইন্দোনেশিয়া, ওআইসি, জেদ্দা, সৌদি আরব, ইউ, ব্রাসেলস, বেলজিয়াম, সার্ক, কাঠমান্ডু, নেপাল, ওপেক, ভিয়েনা, অস্ট্রিয়া। G7 এর সদর দপ্তর নাই, G77 এর নাই, সিডাপ। এগুলো যারা আমার ক্লাস করেছেন ছন্দ তাদের মুখস্থ ঠোঁটের আগায়। ঢাকা, বিমস্টেক, ঢাকা, এগুলো পরীক্ষা আসে, এগুলো ইম্পর্টেন্ট। D8, ইস্তাম্বুল, তুরস্ক, ইউএন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ইংরেজিতে লিখলাম, এটা ওয়াশিংটন ডিসি। এডিবি হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। এই এআইআইবি আর এনডিবি এই দুইটার মধ্যে গুলাই আমরা পরীক্ষার হলে, এই দুইটার মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এআইবি আর এনডিবির মধ্যে। ওকে, যেমন এআইবি হচ্ছে বেইজিং, এটা চীনে, আর এনডিবি হচ্ছে সাংহাই, এটাও চীনে। এই এনডিবি হচ্ছে ব্রিক্স কর্তৃক পরিচালিত একটা ব্যাংক। কি কর্তৃক? ব্রিক্স কর্তৃক পরিচালিত একটা ব্যাংক। এনডিবি হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা নয়া উন্নয়ন ব্যাংক। আরো আছে, এই কটা সদর দপ্তরই শেষ না, আর একটু পড়তে হবে। এখানে আমরা লিখতে পারি যেমন ন্যাম, ন্যামের সদর দপ্তর নাই। যেমন ন্যাটো, ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। কমনওয়েলথ, কমনওয়েলথ হচ্ছে মালবোরো হাউস, লন্ডন, লন্ডন। এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো বেশ ইম্পর্টেন্ট। দেখেন আমি যেগুলো দিয়েছি এর বাইরে যেগুলো আছে, জাতিসংঘের যে বিশেষায়িত সংস্থা একটু আগে লিখছিলাম সেগুলো থেকে বেশ কিছু আসে, সেগুলো আবার মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে, যেগুলো আমরা এর আগেও পড়াইছি, এইখানে লাইভ ক্লাসে, ফ্রি ক্লাসে পড়িয়েছি। সেগুলো যারা করেছেন তারা নিশ্চয়ই পারেন। এই কথাটা হয়ে গেলে ডান লেখেন, তারপরে আমি আবার লিখে দিচ্ছি। তো সংগঠন আমাদের যখন পড়া হয়ে যাবে তখন আমরা এটা সাম্প্রতিক পড়ব। এইভাবে করে এরপরে আমরা পরিবেশগত ইস্যু ও কূটনীতির মধ্যে ঢুকবো। ওখানে গেলে আমাদের 4 মার্ক কমপ্লিট হয়ে যাবে, 7 আর 4 11 মার্ক। এরপরে আমরা যুদ্ধ, চুক্তি, বিপ্লব, এই আন্তরাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষমতার মধ্যে ঢুকবো, ইতিহাসে ঢুকবো, বৈশ্বিক সভ্যতা, বিশ্ব ইতিহাসের মধ্যে ঢুকবো। ওখানে 2 মার্ক 3 মার্ক কমপ্লিট হবে, 14 মার্ক কমপ্লিট হয়ে যাবে। বাকিগুলো বিভিন্ন রাষ্ট্র পড়ে আমাদের কভার হবে। এইভাবে করে আমরা 20 মার্ক শেষ করবো আজকে। তো যারা আন্তর্জাতিক নিয়ে হিমশিম খাচ্ছেন, পড়ার টেবিলে বই নিয়ে বসে আছেন মাথায় হাত দিয়ে, তাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের উপস্থিতিতে আমি খুবই হতাশ। জি, ক্লাসে এগুলো পড়াইছি, জি অবশ্যই এগুলো ক্লাসে পড়াইছি। ওকে, তাহলে দেখেন এবার আসেন
আমরা আরো কিছু আছে, যেমন আমাদের ইউনেস্কো সদর দপ্তর প্রায়ই পরীক্ষায় আসে, এটা হলো প্যারিস। বেশ ইম্পর্টেন্ট, এটা প্রায়ই ইউএনএইচসিআর আছে, এটা হলো জেনেভা। সুইজারল্যান্ড। প্রায়ই আইএইএ আসে, এটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। ওকে, তারপরে ইউনিডোটা আসে, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটাও জেনেভা। না, এটা হলো ভিয়েনা, ইউনিডোটা। হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েনা, ভিয়েনা। এগুলো আসে। যেমন নিউ ইয়র্কে কিছু সদর দপ্তর আছে, যেমন ইউনিসেফ, তারপরে হচ্ছে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউনিফেম। এই সদর দপ্তরগুলো হচ্ছে নিউ ইয়র্কে। এগুলোর বেশ একটা টেকনিক আছে, যে টেকনিকটা ক্লাসে পড়িয়েছি, এখন তো সম্ভব না। ঠিক আছে, আপনাদের লেখা লাগবে কিনা, না হলে খাতায় দাগিয়ে নেন, সমস্যা নেই, খাতায় দাগিয়ে নিতে পারেন। এর বাইরে যেগুলো, যেমন আপনাদেরকে দেখিয়েছি যে অর্গানাইজেশনের শুরুতে ডব্লু, শেষে ও, শুরুতে ডব্লু, শুরুতে আই, শেষে ও, শুরুতে আই, শেষে ইউ থাকলে সদর দপ্তর হয় জেনেভা। শুরুতে ডব্লু, শেষে ও, শুরুতে আই, শেষে ও, শুরুতে আই, শেষে ইউ, এইগুলো থাকলে সদর দপ্তর হচ্ছে জেনেভা। যেমন ডব্লুএমও, ডব্লুএইচও, ডব্লুটিও, ডব্লুআইপিও। দেখেন সবগুলোই কি শুরুতে ডব্লু, শেষে ও, শুরুতে ডব্লু, শেষে ও, শুরুতে ডব্লু ও, ডব্লু ও। এই যে এগুলো সব সদর দপ্তর জেনেভা। যেমন আইএলও, এই যে আইএলও, যেমন আইটিইউ, আইইউ, এগুলো সব জেনেভা, সব সদর দপ্তর জেনেভা। এগুলো আসে পরীক্ষা। হ্যাঁ, এগুলো আমাদেরকে পড়তে হবে। আবার যদি যত কৃষি খাদ্য সংস্থা আছে, এইগুলো হচ্ছে রোমে, ভিয়েনা, রোম ইতালি, রোম ইতালি। যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইফাত, ডব্লিউএফপি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই সবগুলোই হচ্ছে ইতালির রোমে, সবগুলোই হচ্ছে ইতালির রোমে। আবার যদি আমার বলা হয় ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইরি, তাইলে এটা হলো ম্যানিলা, ফিলিপাইন। এটাও পরীক্ষায় আসে, ওই যে এডিবি সদর দপ্তর যেখানে। ঠিক আছে, তাহলে দেখেন সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল পড়া শেষ। এখন কোন কোন অর্গানাইজেশনগুলো আমরা ডিটেল পড়ব, সেই অর্গানাইজেশনগুলো একটু দিচ্ছি। কোন কোন অর্গানাইজেশনগুলো ডিটেল পড়ব সেগুলো একটা দিচ্ছি। মনে রাখবেন, সেই সকল অর্গানাইজেশনেরই সম্মেলন আসবে যেগুলো চেঞ্জ হয়েছে, সম্প্রতি চেঞ্জ হয়েছে। সেই সকল অর্গানাইজেশনেরই সদস্য পদ আসবে যেগুলো চেঞ্জ হয়েছে সম্প্রতি। সেই সকল অর্গানাইজেশনেরই রাষ্ট্রপ্রধান আসবে যে সকল রাষ্ট্রপ্রধান সম্প্রতি চেঞ্জ হয়েছে। আমি বুঝাইতে পেরেছি সবাইকে? আশা করি এটা বুঝছেন। এবার আসেন ডিটেল পড়বেন কোন কোন জায়গা। যেমন ইউএন ডিটেল পড়বেন, ইউএন অ্যান্ড ইটস অর্গান, অর্থাৎ জাতিসংঘ এবং তার অর্গানগুলো। অর্গানগুলো আপনারা জানেন যে এমনিতে জাতিসংঘ আপনারা একটু বিস্তারিত পড়বেন যে কোনো বই দেখে,
আহ, বা প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখেন। বিশেষ করে জাতিসংঘের ভাষা, জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভ, ইয়াল্টা কনফারেন্স, জাতিসংঘের সদস্য পদ, প্রতিষ্ঠাকালীন সদস্য পদ, জাতিসংঘের ইউরোপিয়ান যে সদর দপ্তর বা ইউরোপীয় কার্যালয় যেটা রোম, জেনেভা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, এই সকল তথ্য যেগুলো পড়তে হবে আপনাকে। আর অর্গানসের মধ্যে আপনারা যেমন সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি, বেশি গুরুত্ব দেবেন সাধারণ পরিষদ, বিশেষ করে নিরাপত্তা পরিষদের এই ভেটো প্রদানকারী দেশ, ভেটো, আর আন্তর্জাতিক বিচার আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচার আদালত, এই তিনটে জায়গা গুরুত্ব দিবেন। এই তিনটে জায়গাকে একটু ভালো করে পড়বেন। তাহলে এই জায়গা হয়ে গেলে আপনি যে জায়গায় চলে যাবেন সেটা হলো এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 2016 থেকে 2030 সাল পর্যন্ত 15 বছর মেয়াদি। এটা 17টা গোল আছে, 169টি সহযোগী লক্ষ্য আছে, 47টি সূচক আছে। আর কোন অধিবেশনে, সাধারণ পরিষদের কোন অধিবেশনে এসডিজি গ্রহণ করা হয়, এটাও ইম্পর্টেন্ট। এটা এই যে নিবন্ধন পরীক্ষায় আসছে আপনারা জানেন। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে একটু পড়তে হবে, ভালো করে পড়তে হবে এসডিজিটা। তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা এর মধ্যে প্রত্যেকটা গোলই একটু একটু করে দেখব। বিশেষ করে 4 নম্বর গোল, 7 নম্বর গোল, 14 নম্বর গোল, এইগুলো একটু ইম্পর্টেন্ট। 4, 7, 14 এইগুলো আমরা একটু ভালো করে পড়ব। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে দেখেন এই জায়গাগুলো আমরা একটু দেখে নিব। তাহলে জাতিসংঘ থেকে এই বিষয়গুলো আমরা একটু ডিটেল পড়ব। এরপরে ডিটেল আমরা একটু ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আইএমএফ, এগুলো একটু ডিটেল পড়ব। ওআইসিটা ডিটেল পড়ব। ওআইসির অফিসিয়াল ভাষা, এই যে বাংলাদেশ যে সকল প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করে, এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, জাতিসংঘ, ওআইসি, বিমস্টেক, সিডাপ, ডব্লিউটিও, কমনওয়েলথ, হ্যাঁ, এরকম যেগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। তাইলে আমরা ডিটেল পড়ব, ডিটেল যেগুলো পড়ব, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওআইসি, ইউএন তো আগেই বলছি, কমনওয়েলথ, ন্যাম, ন্যাটো, সার্ক, ইইউ পড়তে হবে, ইউ কিছু করার নেই, ব্রিক্স পড়তে হবে, এনডিবি পড়তে হবে, ওপেক অনেক পড়তে হবে না, কিন্তু ওই যে বর্তমান সদস্য দেশ কয়টা, কে বিদায় নিছে, কে যোগ হয়ে মানে কে বের হয়ে গেছে, তারপরে উদ্যোক্তা দেশ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের তেল উৎপাদনের শীর্ষ দেশ, মজুদের শীর্ষ দেশ, রপ্তানিতে শীর্ষ দেশ, এই সকল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। বিমস্টেক, ডব্লিউটিও, এগুলো পড়বেন। আর ওই জায়গা থেকে আপনার ইউনেস্কোকে একটু ডিটেল পড়তে হবে। ইউনেস্কো, এই তো এই অর্গানাইজেশনগুলো একটু ডিটেল পড়লে হবে। এই অর্গানাইজেশনগুলো একটু ডিটেলস পড়লেই হবে। তাহলে অর্গানাইজেশন মোটামুটি সাজেশন শেষ। এখন কিছু সাম্প্রতিক আপডেট করে দিচ্ছি। এবার আপনি শিরোনাম করতেই পারেন রিসেন্ট ফর অর্গানাইজেশন, অর্থাৎ একদম অর্গানাইজেশনের জন্য যে যে বিষয়গুলো রিসেন্ট পড়বেন, আমি অনেক পড়াবো না, ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয় পড়াবো আমি। সেখানে আপনারা যেটা করবেন, এর আগেও পড়াইছি, আপনারা দেখছেন, সেগুলোকে রিভিশন দেবেন, ক্লাসে পড়িয়েছি,
দিবেন। এখন জাস্ট একদম খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোতে একটু চোখ দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছি, তাই না? এই যে ওয়ার্ল্ড ব্যাংক, তাইলে আসতেই পারে বর্তমান প্রধান অর্থনীতিবিদ কে, আসতেই পারে। আসতেই পারে বর্তমান প্রেসিডেন্ট কে, বর্তমান সভাপতি। দেখে একটু কমেন্টসে লেখেন তো, একটু আপডেট হন। বর্তমান প্রধান অর্থনীতিবিদ, বর্তমান প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের, দুটি ইম্পর্টেন্ট, দুটোই বেশ ইম্পর্টেন্ট। আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে ভাই, আমাদেরকে এইগুলো মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আমি কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সব বিষয় দেওয়ার সুযোগ নাই। এখন সব বিষয় পড়াইলে তো আপনারা জানেন যে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আদনান কবির আরিফ লিখেছে। ওকে, মেনে নিলাম আপনারটা, প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বাঙ্গি হইলে ভালো হইতো, মনে রাখতে সুবিধা হইতো। ভারত, অজয় বাঙ্গা ভারত। তাইলে প্রধান অর্থনীতিবিদকে ইন্দর মিদগিল, প্রধান অর্থনীতিবিদ ইন্দর মিদগিল। ওকে, তাহলে দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের এই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমরা একটু জেনে নিলাম। যেমন যদি বলে কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টা, কমনওয়েলথের সদস্য দেশ, কমনওয়েলথের এখন সদস্য দেশ হচ্ছে 56টি। এটা আপডেট করতে হবে আমাদেরকে। এবং সর্বশেষ যে দেশটা সদস্য পদ লাভ করেছে এটা আফ্রিকার দেশ টোগো, আফ্রিকার টোগো কমনওয়েলথের সর্বশেষ সদস্য পদ লাভ করে। যেমন আমরা যদি বলি ন্যাটো, ন্যাটো মোটামুটি আমরা সবাই জানি যে ন্যাটোর বর্তমান সদস্য দেশ 32টি, কিন্তু দেখেন এই 32তম সদস্য পদ লাভ করছে 7ই মার্চ। এর আগেই প্রশ্ন হয়ে গেছে, প্রশ্ন হওয়ার সময় ন্যাটো সদস্য ছিল 31, এবং এগুলো আপনাদের সবার জানা মোটামুটি। তাহলে এই যে 32তম সদস্য দেশটাও আমাদের মাথায় রেখে দেই, যে 32তম সদস্য দেশ কোনটা বলেন তো দেখি, একটু কেউ বলতে পারেন কিনা? 32তম সদস্য দেশ দেখি ভুলে গেছেন কিনা, 1 মাস তো প্রায় হয়ে গেছে, 1 মাস প্রায় না, বেশি হয়ে গেছে। 32তম সদস্য দেশ কোনটা ন্যাটোর, বলেন একটু দেখি। সুইডেন, রাইট। তাইলে 31তম ছিল কে? ফিনল্যান্ড। এখন প্রশ্ন যখন হয়েছে তখন ফিনল্যান্ড ছিল এবং 31তম ছিল। এগুলো বুঝে আমাদেরকে উত্তর করতে হবে। যেমন আমরা যদি বলি এডিবির সদস্য পদ কত, এডিবির সদস্য দেশ কয়টা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাইলে আমরা উত্তর দিব 68টি। সর্বশেষ কোন দেশ সদস্য পদ লাভ করেছে এইটা নিয়ে আমাদের একটু পড়তে হবে। সর্বশেষ সদস্য দেশের নাম হলো নিউত বা নিও। নিউত হচ্ছে পলিনেশিয়ার একটা দ্বীপ। পলিনেশিয়া হচ্ছে ওশেনিয়ার একটা অঞ্চল, আপনারা জানেন। এটা হচ্ছে পলিনেশিয়ার একটি রাষ্ট্র, এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই নিউত। তাহলে এটা হচ্ছে পলিনেশিয়ার দ্বীপ, পলিনেশিয়ার, যেটা দক্ষিণ প্রশান্ত, হ্যাঁ, দেখেন এটা হলো, হ্যাঁ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এইটার রাজধানীর নাম হলো আলোফি। নিউদের রাজধানীর নাম কি?
আলোফি। নিউদের রাজধানীর নাম হচ্ছে আলোফি। ওকে, নিউদের রাজধানীর নাম কি ভাই? আলোফি। এইগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এইগুলো ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার কি সবাই? দেখেন, ভেরি স্যাড, খুবই কম উপস্থিতি আজকে। আজকে কি আন্তর্জাতিক তাহলে শেষ করব না বলেন? দেখেন, এরপরে আসেন, আমরা যদি এডিবির পরে যাই তাহলে দেখব আইএইএ। আইয়ের ইয়ে 173টি এবং সর্বশেষ সদস্য সামোয়া, এটাও ওশেনিয়ার একটা দেশ, সামোয়া। আইএইএ। দেখেন, ক্লিয়ার কিনা সবাই? ইন্টারপোল, আমি ইন্টারপোলের ইয়ে পড়তে বলেছি। ইন্টারপোল, ইন্টারপোলের সদস্য হচ্ছে 195 এবং এটার সদস্য সর্বশেষ হচ্ছে মাইক্রোনেশিয়া। সর্বশেষ সদস্য হচ্ছে, হ্যাঁ, মাইক্রোনেশিয়া। ওকে, তাইলে এরপরে লিখবেন ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা। গ্রহণকারী দেশের সংখ্যা 20টি। সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া। সর্বশেষ কোনটা? দেখেন, যেগুলো চেঞ্জ হয়েছে আমি শুধু সেগুলো দিয়েছি, বাকিগুলো আপনারা পারেন। এখন যদি বলেন স্যার জাতিসংঘ সদস্য প্রতিষ্ঠাকালীন সদস্য পদ 51টা, এটা তো পড়ার নাই ভাই। খাওয়ায় তো আর দেওয়া যাবে না, এই পর্যন্ত করে দেওয়া যাবে, আর কত খাওয়াই দিব? বুঝতে পারছেন? এবার আসেন 2023 সালে, 2023 সালে যে সকল সম্মেলন হয়েছে, আমরা 2024 পড়ে লাভ নেই, বিলিভ মি, আমি বললাম 2024 পড়ে লাভ নেই। আমরা 2023 সালে যে সকল সম্মেলন হয়েছে এইটার একটা চ্যাট আমরা মুখস্থ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। যারা ক্লাস করতেছেন না তারা মিস করতেছেন, লস খাচ্ছেন। যেমন G7 এর কথা যদি বলি, এটা ছিল হিরোশিমা, জাপানে। আমি শুধু ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি। জাপান। আমরা যদি দেখি G20 সম্মেলন, G20 সম্মেলন কোথায় ছিল? এটা ভারতে ছিল, নয়াদিল্লি। এরপরে আমরা যদি ব্রিক্স এর সম্মেলন দেখি, এটা সাউথ আফ্রিকায় ছিল, সাউথ আফ্রিকা। আমরা যদি আসিয়ানেরটা দেখি, দেখেন না, আসিয়ান দরকার নাই, আমরা ন্যামের সম্মেলনটা যদি দেখি, ন্যাম, এটা উগান্ডা ছিল, উগান্ডা। আমরা যদি কমনওয়েলথের দেখি, আমরা 23 সালে সম্মেলন দেখতেছি কমনওয়েলথ। কমনওয়েলথ যদি দেখি তাহলে আমরা হলো কিগালি, রুয়ান্ডা, রুয়ান্ডা। দেখেন, এইগুলো আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। বেশ ইম্পর্টেন্ট গুলোই আপনাদের তুলে ধরলাম, এই ইম্পর্টেন্ট বিষয়গুলোই আমরা একটু পড়ে নিব, ঠিক আছে? সম্মেলনের তো অভাব নাই, আরো কত আছে, সবগুলো পড়াবো না, সবগুলো দেখাবো না। এর মধ্য দিয়ে আমি অর্গানাইজেশন শেষ করতে চাই এবং 7 মার্কের আলোচনা এর মধ্য দিয়ে শেষ হলো। আমরা বড় একটা জায়গা কিন্তু পড়া কম, সেটা হলো পরিবেশগত ইস্যু ও কূটনীতি।
এখানে 3টা 4টা 2টা প্রশ্ন হতে পারে, 4টা হওয়ার কথা। দেখেন পরিবেশগত যত ডিজাস্টার আছে, আমরা সিএফসি বললাম, এই যে এগুলো পড়েন, কাজে লাগবে। সিএফসি, ওজোন স্তরে ফাটল, সমুদ্রের গভীরতার উচ্চতা বৃদ্ধি, আর্সেনিক, শব্দ দূষণ, বায়ু দূষণ, শিল্প কারখানার বজ্র, পিবি, সীসা। দেখেন এগুলো পড়তে হবে। এগুলো পড়লে বিজ্ঞানও কাজে লাগবে, ভূগোলও কাজে লাগবে, আন্তর্জাতিকও কাজে লাগবে। আপনি এখান থেকে 1 পেয়ে যাবেন। COP28 লাগবে এটার মধ্যে, ওটার মধ্যে দেইনি। এগুলোর মধ্যে 1 পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এগুলো একটু পড়েন। আজ যে আর্সেনিকের আবিষ্কারক কে, হ্যান ত্যান, এইগুলো একটু পড়েন, বুঝতে পারছেন? এগুলো পড়তে হবে। এরপরে কিছু জলবায়ু পরিবেশ সম্মেলন আছে, যেমন রামসার কনভেনশন, মন্ট্রিল প্রোটোকল, প্রথম ধরিত্রী সম্মেলন, কিয়োটো প্রোটোকল, প্যারিস সম্মেলন, না তার আগে কাটাগেনা আছে, COP28 ডিটেল পড়বেন, COP29 কোথায় হবে। এই যে যা দেখতে পাচ্ছেন, এখানেও আপনি 1 মার্ক পাবেন, 1 মার্ক পাবেন। দেখেন এখানেও 2 মার্ক, 9 মার্কের আনসার আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছেন? এইগুলো পড়বেন। এরপরে পরিবেশগত যে সংস্থাগুলো আছে, যেমন IUCN, গ্রিনপিচ, ওয়াটার এইড, গ্রিট, IPCC, WMO, UNEP, UNFCCC, কপের পুনরূপ আসে পরীক্ষায়, 44 আসলো, কনফারেন্স অফ দ্য পার্টিস, বুঝতে পেরেছেন? এরপরে V20, CVF, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে 1 মার্ক পাবেন। এগুলো ওয়ারেন্টি না, এগুলো গ্যারান্টি প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট পাবেনই, পড়েন, এই জায়গা পাবেন, বুঝতে পেরেছেন? আশা করি কোনো ইয়া ঘটবে না। এরপরে আপনি যেটা পরিবেশগত যে দিবসগুলো আছে বা প্রতিপাদ্য আছে, কারেন্ট প্রতিপাদ্য পড়বেন। এই দিবস বর্ষ যতগুলো আছে, এখান থেকে 1 পেতে পারেন। অর্থাৎ ওই যে আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক যে কোনো একটা দিবস দেখবেন, যে কোনো বই খুললেই একটা চার্ট আছে, এই দিবস, সেটা বন্যপ্রাণী দিবস হতে পারে, হাতি দিবস হতে পারে, বাঘ দিবস হতে পারে, ভালোবাসা দিবস হইতে পারে। ভালোবাসা দিবসও আন্তর্জাতিক একটা দিবস, তাই না? হইতে পারে। এইরকম যত দিবস আছে এইগুলো পড়বেন, তাহলে 1 মার্ক পেয়ে যাচ্ছেন আপনি।
তাহলে আমাদের প্রস্তুতি হয়ে গেল 11 মার্কের। 20 মার্কের মধ্যে আমরা 11 মার্কের একটা প্রস্তুতি নিয়ে ফেললাম। আপনাদের উপস্থিতি ভালো হলে মানে ক্লাসে রিদম থাকে। আজকে জানি এত জঘন্যভাবে উপস্থিতি, কি কারণে জানি না। যাই হোক, এরপরে আসেন আমরা একটু ইতিহাসে চলে যাই। ইতিহাস, যেমন ইতিহাসের মধ্যে আপনি সভ্যতা দেখতে পারেন। সভ্যতা, সভ্যতা থেকে যেটা পড়বেন, প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা। যদি ডিটেল পড়তে চান, এখন আপনার সময় নাই যদিও, মেসোপটেমীয়, মিশরীয় আর হচ্ছে ইনকা, মায়া, এই সভ্যতাগুলো একটু দেখে যান। মেসোপটেমিয়ার মধ্যে যেগুলো আছে মানে বিভিন্ন অবদান এই সভ্যতার, যেগুলো অ্যাশোরীয়, ফিনিশীয়, ক্যালডীয়, এগুলো একটু পারলে দেখেন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে সভ্যতা, আমি বলবো না এখানে আপনি 1 মার্ক পাবেন, আমি এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, বাট পড়তে হবে। পেলেও পেতে পারেন 1 মার্ক। তাহলে প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। যুদ্ধ, যেখানে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই, এখানে প্রথম কথা হলো প্রিভিয়াস কোশ্চেন পড়লেই হয়, কারণ যুদ্ধ তো ওইগুলার পরিবর্তনের কিছু নাই। যেসব যুদ্ধ হয়ে গেছে, কারেন্ট যেগুলো যেগুলো রানিং, সেগুলো নিয়ে বলতেছি না, সেগুলো নিয়ে পরে কথা বলবো। এর মধ্যে ধরেন আপনি 30 বছর ব্যাপী যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি আগেই বলে দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুটা ইম্পর্টেন্ট। আপনি যদি ডিটেল পড়তে চান তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়েন। আরব ইসরায়েল যুদ্ধ, কোরীয় যুদ্ধ পড়তে চাইলে আপনি এই আরব ইসরায়েল কোরীয় যুদ্ধ একটু ডিটেল পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। আমার ক্লাস যারা করছেন তাদের এগুলো পড়াই লাগবে না, ওটাই এনাফ। দেখেন আমি যুদ্ধের জায়গাটা খুব শর্ট করে ফেলছি, যুদ্ধের জায়গাটা খুব শর্ট করে ফেলছি। এবার আসেন বিপ্লবের জায়গা। আমি কিন্তু এখানে কোনো মার্ক বসাই নেই এখনো যে কত মার্ক পাবেন। বিপ্লবের জায়গাটা যদি বলি, তাহলে ধরেন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, ইসলামী বিপ্লব। দেখেন এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। আর যেগুলো পড়াইছি আপনি শুধু আরব বসন্তটা পড়বেন, আরব বসন্ত, অথবা আপনার কাছে যে বই আছে এই বই থেকে এগুলোর প্রিভিয়াস কোশ্চেন পড়ে নেন দয়া করে, এত প্যারা নেওয়ার কিছু নেই। তবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফরাসি বিপ্লব, সবচেয়ে ইম্পর্টেন্ট। রুশ বিপ্লব ঘুরে ফিরে ওই লেনিন সম্পর্কে আসতে পারে, যে অক্টোবর বিপ্লবের নায়ককে, এইটা। আমরা যদি চুক্তিতে আসি, যে কোন কোন চুক্তি আমরা দেখব, এইটাও আপনি যেটা করবেন, প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। এছাড়াও মেঘনা কাটা সনদ পড়বেন, ওয়েস্টফেলিয়া চুক্তি পড়বেন, ওয়েস্টফেলিয়া, মেঘনা কাটা সনদ, প্রথম ভার্সাই চুক্তি পড়বেন যদি পড়তে চান, আপনার যদি পড়ার টাইম থাকে। নাইলে আপনি এগুলো জাস্ট প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, আর কিচ্ছু পড়বেন না। জেনেভা কনভেনশন, ক্যাম্প ডেভিড চুক্তি,
আর নিরস্ত্রীকরণের মধ্যে পড়বেন সিটিবিটি, কিচ্ছু লাগবে না। এই যে কোনো বই দেখে চুক্তি থেকে প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। আমার কাছে মনে হয় আপনার এত পড়ার টাইম এখন হাতে নাই। বিপ্লব থেকে কি পড়বেন বলে দিয়েছি। এই যে সভ্যতা, যুদ্ধ, বিপ্লব, চুক্তি, এই জায়গা থেকে এই মুহূর্তে প্রিভিয়াস কোশ্চেন পড়লে এনাফ। তারপরেও যদি ডিটেল কেউ পড়তে চান, আমি বোর্ডে দিয়ে দিয়েছি কোনটুকু পড়বেন। এই সব মিলে মার্ক পেতে পারেন 2। তাহলে আমরা 20-এর মধ্যে 13 মার্ক হয়ে গেল। দেখেন পছন্দ হয় কিনা আপনাদের আমি জানি না, একটু দেখেন, ক্লিয়ার হন ব্যাপারগুলো। 13 মার্কের একটা সাজেশন আমরা পেয়ে গেছি। এইভাবে পরিচ্ছন্নভাবে গুছিয়ে আপনাকে কেউ দিবে না। আমরা পেইড ব্যাচও এভাবে পরিচ্ছন্নভাবে গুছিয়ে পড়িয়েছি। যারা পেইড ব্যাচে ছিল তারা সাক্ষী দিতে পারবে, বলতে পারবে। আছেন পেইড ব্যাচের কেউ, তারা বলতে পারবে এইগুলোকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আপনি 15-র নিচে পাবেন না, কমন পড়বে 15 পর্যন্ত। 15-16টা কমন পড়বে আপনার। এখন আপনি কয়টা কারেক্ট করতে পারবেন সেটা আপনার ব্যাপার। দেখেন এই জায়গাটা গুছিয়ে দিয়েছি। হইলে ডান লেখেন, হইলে ডান লেখেন। হইলে ডান লেখেন। ওকে, এবার আসেন, আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, তাইলে কি স্যার সংকট সাম্প্রতিক তো দেখাইলেন, সংকট টঙ্কট কি আর দেখাবেন না স্যার? আরে ভাই আসেন, বিশ্ব সংকট, ক্রাইসিস, এই জায়গা থেকে আপনি অবশ্যই প্রশ্ন পাবেন। তার মধ্যে একটা হলো হামাস ইসরায়েল যুদ্ধ। ইতিমধ্যে এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি। এই টপিক নিয়ে আমি আজকে আর কথা বলবো না। আবার অনেকেই মনে করতে পারে গত পরশুদিন তো ইরান হামলা করছে ইসরায়েলকে, তাহলে কি সেখান থেকে প্রশ্ন আসবে? হ্যাঁ, ট্রু প্রমিস থেকে কি প্রশ্ন আসবে? না। এই মুহূর্তে এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। এই মুহূর্তে এটা নিয়ে ইসরায়েলের বাসিন্দারা টেনশন করুক, বিসিএস ক্যান্ডিডেটদের কোনো টেনশন নেই এটা নিয়ে, কারণ এটা থেকে প্রশ্ন আসবে না। তাহলে হামাস ইসরায়েল থেকে মাস্ট আপনি একটা প্রশ্ন পাবেন, মাস্ট একটা আপনি পাবেন হামাস ইসরায়েল থেকে। এখন ইউক্রেন আর রাশিয়া থেকে পাবেন কিনা আমি জানি না, আমি এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম ইউক্রেন রাশিয়া, এর মধ্যে অ্যাড করে দিলাম। তাহলে আমরা সংকট এই দুইটা পড়বো, এটা এখন এক্সট্রা হয়ে গেছে অনেকটা। আপনি ইউক্রেন রাশিয়া পড়েন ভাই, পড়বেন না ব্যাপারটা তা না, আপনি ইউক্রেন রাশিয়া পড়েন, সংক্ষিপ্ত করে দিলাম। ওকে, এই যে 1 মার্ক, তাহলে আমরা 14 মার্কের একটা পার করেছি, দেখেছি আমরা 14 মার্কের একটা জায়গা দেখেছি। এবার আসেন, সংকটের পর আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে পুরস্কার। পুরস্কারের মধ্যে অন্যতম হচ্ছে নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কার 2023, এর আগেও বলছি শান্তি আর সাহিত্য গুরুত্বপূর্ণ, তবে চিকিৎসা, পদার্থ, রসায়ন যেগুলো আছে পড়তে হবে আপনাকে, কারণ এটা বিসিএস পরীক্ষা, এবং কি কারণে পাইছে সেটাও পড়তে হবে। আমি এর মধ্যে এই গ্রুপ, এই পেজেই একটা ক্লাসে আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবং শর্ট টেকনিকে মুখস্থ করাইছি আপনাদেরকে, শর্ট টেকনিকে মুখস্থ করাইছি। তবে এই পুরস্কার থেকে যে আপনি 1 মার্ক পাবেন এর গ্যারান্টি আমি দিতে পারতেছি না। এই কারণে পুরস্কারের মধ্যে খেলাধুলা আমরা একটু করে আসি। আসেন খেলাধুলা করি। তো খেলাধুলা মধ্যে যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 23তম ফুটবল।
বিশ্বকাপ। 23তম ফুটবল বিশ্বকাপ হবে 3টা দেশে এবং আপনারা জানেন 2026 সালে ইউএসএ, কানাডা, মেক্সিকো, এই 3 দেশে খেলা হবে এবং এই প্রথমবারের মতো 48টি দেশের অংশগ্রহণে খেলা হবে। এতদিন 32টা ছিল, এই প্রথমবারের মতো 48টি দেশের অংশগ্রহণে খেলা হবে, অর্থাৎ 2026 সাল থেকে 48টি দেশ অংশগ্রহণ করবে। তাহলে 2026 সালের 23তম ফুটবল বিশ্বকাপ থেকে প্রশ্ন আসতে পারে। আবার আপনি 24তম ফুটবল বিশ্বকাপও পড়বেন, ফুটবল বিশ্বকাপও পড়বেন। এটা হবে 2030 সালে, এটা হবে 2030 সালে। এইটা হবে 2টা মহাদেশ 3টা দেশে। 2টা মহাদেশ বলতে ইউরোপ, আফ্রিকা। এখানে ইউরোপের স্পেন এবং পর্তুগাল, আফ্রিকার মরক্কো, স্পেন, পর্তুগাল, মরক্কো, এই দেশগুলোতে খেলা হবে। বুঝতে পেরেছেন? 24তম ফুটবল বিশ্বকাপ। তাহলে দেখেন আমাদেরকে কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। আমি এখনো কিন্তু 1 মার্কের গ্যারান্টি আপনাদেরকে দেইনি ভাই, সরি, 1 মার্কের গ্যারান্টি এখনো দেইনি। এখানে 14 আছে আমাদের স্কোর। আসেন আরো কিছু অ্যাড করি, যেমন আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা 2023 অনুষ্ঠিত হয়েছে, 2023 অনুষ্ঠিত হয়েছে, যেটা ছিল 13তম আসর। এই 13তম আসরটা আমাদেরকে পড়তে হবে কিছুটা। বলেন চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? 13তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? স্বাগতিক দেশ ভারত ছিল, অংশগ্রহণকারী দেশ 10 ছিল। এইখানে যেটা পড়বেন সেটা হলো ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েলের রানটা মুখস্থ করবেন সবাই, কত বলে কত রান করছিল। হ্যাঁ, অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলকে পড়বেন 2023-এর এই আইসিসি থেকে। দেখেন এখনো আমি 1 মার্কের গ্যারান্টি আপনাকে দিতে পারতেছি না। আপনি পড়বেন 33তম। আজকে যত সুন্দর করে গুছাই দিচ্ছি, এর আগেও যারা ক্লাস করছে তারা বলতে বাধ্য হবেন আজকে বেস্ট। 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক, 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। এই 33তম কোথায় হবে? এটা এখনো হয় নাই। এটা হবে ফ্রান্সের প্যারিসে। কত সালে? 2024 সালে হবে। এটা 26 জুলাই থেকে 11 আগস্ট, 2024। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে 33তম, হ্যাঁ 33তম অলিম্পিক গেমস। এই 33তম অলিম্পিক গেমস এর স্লোগান হলো, এটাও আসতে পারে নাও আসতে পারে, দিয়ে দিই। 33তম অলিম্পিক গেমস এর স্লোগান হলো কাম শেয়ার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ম্যাক্সওয়েলের রান মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। এই দানবের রান মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। ওকে, তাহলে দেখেন আমরা মোটামুটি পুরস্কার এবং খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, অলিম্পিক পর্যন্ত গেছি। এখন যেটা মুখস্থ করবেন, কোন দেশের জাতীয় খেলা কি? দেখবেন যে কোনো আন্তর্জাতিক বইয়ে কোন দেশের জাতীয় খেলা কি, এইটা একটু মুখস্থ করবেন। এইবার আমরা এখানে 1 যোগ করতে পারি।
এই হয়ে গেল 15 মার্ক, মোটামুটি 15 মার্ক কমপ্লিট। আন্তর্জাতিকের 15 মার্ক কমপ্লিট করে ফেলছি। দেখেন এই মুহূর্তে আপনি আরো যে জায়গাটা পড়বেন 5 মার্কের জন্য, সেই জায়গাটা আমি আপনাকে দেখাইতে চাই। আন্তর্জাতিক এত পরিচ্ছন্নভাবে আপনাকে গুছিয়ে দিচ্ছি, এখন বাকি কাজটা আপনার। জাস্ট কোনো প্যারা নিবেন না, মাথা ঠান্ডা রাখেন। মাথা ঠান্ডা রেখে কোনো প্যারা না নিয়ে জাস্ট এগুলো একটু রিভিশন করে যান। ভাই কি হবে, ঘটবে কি, হয় পারবেন নয় পারবেন, তাই তো, হয় পাস করবেন নয় ফেল করবেন। জিনিসটাকে নর্মালি নেন, দেখবেন অনেক সাহস তৈরি হবে, অনেক রিল্যাক্স একটা মুড আপনার মধ্যে চলে আসবে। আর রিল্যাক্স মুডে পড়লে আপনি দেখবেন ভালো করতেছেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই বলেন তো বিবিসি বন্ধ হয় কবে? বিবিসি বন্ধ হয় কবে? বিবিসি বন্ধ হয় কবে সবাই বলেন তো? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বন্ধ হয় কবে? দেখি একটু বলেন সবাই, বিবিসি বন্ধ হয় কবে? তারিখটা মুখস্থ আছে? বিবিসিটা একটু পড়বেন। বিবিসি প্রতিষ্ঠিত হয় 1922 সালে আর সম্প্রচার শুরু করে 1941 সালে। বন্ধ হয় 2022 সালের 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর 2022। বুঝতে পেরেছেন? এইটা আমাদেরকে ভাই পড়তে হবে। এবার বাকি 5 মার্ক আমরা কোথা থেকে পেতে পারি? আমি আপনাদেরকে প্রণালী পড়াইছি, সীমারেখা, অঞ্চল। আমি আপনাদেরকে মহাসাগর, সাগর, যদিও এগুলো ভূগোলের মধ্যে আসবে, আসলে উপসাগর, হ্রদ, জলপ্রপাত, মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ, জলপ্রপাত, নদ নদী, এই জায়গাগুলো একটু পড়বেন। এই প্রণালী এবং এই জায়গা থেকে সীমারেখা, অঞ্চল, মোটামুটি এই জায়গা থেকে 2টা মার্ক আপনার পাওয়ার কথা। প্রণালীর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জিব্রাল্টার, বাবেল মানদেব, পক, হরমুজ, কেচ প্রণালী, মালাক্কা, বসফরাস, বেরিং, ফরমোজা। কাকে কাকে পৃথক করছে এগুলো পড়বেন বেশি করে। এগুলো আমি ক্লাসে পড়েছি, এগুলো অঞ্চল আমি পড়িয়েছি। অঞ্চলের মধ্যে ধরেন বেশি ইম্পর্টেন্ট যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, বলকান, বাল্টিক, বিভিন্ন রাষ্ট্র, ক্যাটাগরি রাষ্ট্র, যেমন বাফার স্টেট থেকে প্রশ্ন আসে, ল্যান্ডলকড, হর্ন অফ আফ্রিকা, তারপরে হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র, এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। এইসব জায়গা বেশি করে পড়বেন। এই টোটালটা মিলে 1 মার্ক পাবেন, 16। ওকে, টোটালটা মিলে 1 মার্ক পড়বেন, 1 মার্ক পাবেন আর কি। এইটা হলো আমার প্রথম ক্লাস।
আন্তর্জাতিকের লেকচার 1 কমপক্ষে 1 পাবেন। এখন দেখা গেল 15-23 একটা, অঞ্চলের থেকে একটা আসছে, দুইটাও পেয়ে যেতে পারেন ভাগ্য ভালো হলে। তাহলে আবার প্রথম 2টা লেকচার একটু ভালো করে করেন, তাহলে এই জায়গাটা আপনার কোনো বইও পড়তে হবে না, কোনো প্যারাও নিতে হবে না, আপনি ক্লাস থেকে বুঝে পারবেন। অথবা যদি আপনি এখন ক্লাস করার টাইম না থাকে, তাহলে আপনি একটা বই খুলে এই জায়গাগুলোর এমসিকিউ গুলো দেখেন, পেয়ে যাবেন। এবার আসেন, যে সকল দেশ আপনি পড়বেন, কিন্তু দোহাই লাগে, আবার গান ধরে নেই, কিন্তু দোহাই লাগে এখন কোন দেশ ডিটেল পড়বেন না, ওই দেশের নিচে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো পড়বেন। যেমন ভারত, চীন, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আহারে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনি ইউক্রেন, রাশিয়া, এগুলো বলছি, এগুলো আর বলবো না, ওইভাবে ওইগুলোই পড়বেন। এরপরে ইসরায়েল প্যালেস্টাইন বলছি, ওগুলো এইভাবে পড়বেন। এদিক থেকে ইরান পড়বেন, ইউএই পড়বেন, ইউএই শেষ, এশিয়া শেষ, কেন নাই। আফ্রিকায় আসেন, আফ্রিকায় এসে বেশি পড়েন দক্ষিণ আফ্রিকা। তবে আমি এখানে বলবো একটা বই খুলেন, আফ্রিকা মানে টোটাল আফ্রিকা, এই ইন্ডিভিজুয়ালি এখন কিছু পড়েন না ভাই, এমসিকিউ পড়েন টোটাল আফ্রিকা। আন্তর্জাতিকের জন্য ভালো বই কোনটা, আমি তো আমারটাই বলবো, অন্যটা বলবো না। আচ্ছা, আপনি আফ্রিকার জন্য শুধু এমসিকিউটা পড়েন, আফ্রিকার মধ্যে ঢুকেন না এখন। আপনি যদি বলেন যে না স্যার, তাও বলেন আফ্রিকার কোন কোন দেশ, দক্ষিণ আফ্রিকা পড়বেন, মিশর পড়বেন, আলজেরিয়া পড়বেন, নাইজেরিয়া পড়বেন, উগান্ডা পড়বেন, সোমালিয়া পড়বেন, ঠিক আছে, সিয়েরা লিওন পড়বেন, জিম্বাবুয়ে পড়বেন, কেনিয়া পড়বেন, এগুলো পড়বেন। সো আমি এগুলো বলতে চাই না, এগুলো জাস্ট এইটুকু পড়লেই হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এবার আসেন ইউরোপে, ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ আপনারা জানেন, প্রত্যেকটা মহাদেশেরই এখন এমসিকিউ বাদে আর কিছু পড়তে যায় না। যেমন ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, এগুলো ডিটেলস পাওয়ার টাইম নাই আপনার। বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া টাশিয়া তো বলছি, বোঝেন নাই। এবার আপনি যেটা করতে পারেন, আমেরিকা থেকে কানাডা, ইউএসএ, মেক্সিকো, কিউবা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আমার কাছে মনে হয় এই যে ইন্ডিভিজুয়াল দেশ দেখাইছি ভালো কথা, আপনি এই জায়গাটা যে কাজটা করবেন, আপনি এই জায়গাটায় যে কাজটা করবেন ভাই, সেটা হলো এখন জাস্ট এমসিকিউ পড়বেন। আমাদের হাতে যে 3 মার্কস ছিল, শোনেন যা দেখাইছি সবই তো দেশ থেকেই দেখেছি, তারপরে ইন্ডিভিজুয়ালি পড়লে এই 3 মার্ক আপনার কভার হয়ে যাবে। এবং আজকে যা দেখাইছি, প্রশ্ন অনেক সময় সরাসরি নাও পড়তে পারে। আমি কিছু ভাই বোনদেরকে একটা কথা বলি, সবাই মনে করে যে টিচাররা আমরা যারা পড়াই, আমরা মনে হয় প্রশ্ন করে আসছি, আপনাদেরকে বলে দিব যে এই আসছে। এত ক্ষমতা থাকলে তো আপনাকে পড়াইতাম না, এটা আপনাকে বুঝতে হবে। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে
দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পড়াই। বিসিএস প্রিলিমিনারিতে কোনোদিন আমি যতদিন ধরে পড়াই 15-র নিচে কোনো প্রশ্ন কমন পড়েনি। এখন হইতে পারে 46তম বিসিএস আমার ক্লাস থেকে একটাও কমন পড়েনি, কি করবো বলেন? জীবন দিব? সেটা তো হবে না, সেটা তো হওয়ার কথা না। এবারও 15+ আপনার কমন পড়বে। এখন আপনি মাথা ঠান্ডা রেখে দিতে পারবেন কিনা? হ্যাঁ, সরাসরি প্রশ্নটা কমন নাও পড়তে পারে, তবে টপিক থেকে প্রশ্ন কমন পড়বে। সরাসরি প্রশ্ন কমন নাও হতে পারে, এটাই বাস্তবতা। কারণ প্রশ্ন তার আমি করিনি, যে প্রশ্নটা আমি বলছি IUCN পড়েন, আমি কিন্তু বলি নাই IUCN এর আপনি প্রতিষ্ঠা সাল পড়বেন না সদর দপ্তর পড়বেন না প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর পড়বেন, আমি বলিনি। বা IUCN কি আমি কিন্তু বলিনি। আমি আপনাকে IUCN ডিটেল পড়তে বলছি, আমি সাজেশন দিয়েছি, আপনি পড়েন। যা দিছি যদি টপিকের বাইরে প্রশ্ন হয় আমারে বললেন। আমি আপনাকে ভারত পড়তে বলছি, কিন্তু বলি নাই যে এই লাইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভারতের আপনার ভারত চীনের মতো রাষ্ট্র পড়ার অনেক কিছু আছে, যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রে পড়ার অনেক কিছু আছে। আপনি একটা বই সামনে নেন, MCQ রিডিং করেন, কলম দিয়ে দাগায় দাগায় পড়েন, এই কয়েকদিন প্যারা নিয়েন না। মনে রাখবেন, দুই সময় সবকিছু খারাপ হয়, একটা অস্থির, আরেকটা হলো রাগ। এই দুই সময় যা করবেন তাই খারাপ হবে। যেমন এখন 26 তারিখকে পরীক্ষাকে কেন্দ্র করে অনেকে অস্থির হয়ে যাবেন, এরপর নিজের পর নিজে রাগ করবেন এবং চুল ছিঁড়বেন নিজে, একদম লস প্রজেক্ট। যা কিছু ভালো হবে সব হলো স্থির অবস্থায় হবে, স্থির স্থির। অস্থির হয়ে রাগ হয়ে কিছু হবে না, আপনাকে একটু স্থির হতে হবে। আগামী 7 দিন যারা কুল থাকতে পারবেন, কুল স্থির থাকতে পারবেন, তারা প্রিলিমিনারিতে ভালো করবেন। আমার আরো 2টা ক্লাস আছে আপনাদের সাথে, একটা বাংলাদেশ, একটা ভূগোল নৈতিকতা। আমি এই ক্লাসগুলোর পরে আর একটা ক্লাসে আসব। আপনি পরীক্ষার প্রথম 1 ঘন্টা কি করবেন, পরের আধা ঘন্টা কি করবেন, তারপরের আধা ঘন্টা কি করবেন, অর্থাৎ 16টে ভাগ হবে। ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 30 মিনিটস, তারপরে 25 মিনিটস। এই 1 ঘন্টা 55 মিনিট আপনার কাজ কি, এটা নিয়ে কথা হবে। যদি এই কথা শুনেন মনোযোগ সহকারে এবং মানেন, শোনা এক জিনিস, মানা আর এক জিনিস, তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। আপনি অন্যর চেয়ে কম প্রিপারেশন নিয়েও আপনি ভালো করবেন। আপনাকে এখন স্থির হইতে হবে, আপনাকে এখন ধৈর্য ধরতে হবে, আপনাকে অস্থির হলে চলবে না। মনে রাখবেন, অস্থির হয়ে কিচ্ছু হয় না, বুঝতে পারছেন? অস্থির হয়ে কিচ্ছু হয় না। আপনি যদি কারোর সাথে সম্পর্ক করতে চান, তাতেও আপনাকে অপেক্ষা করতে হবে। এবং যদি বলার সাথে রাজি হয়ে যায়, মনে করেন এই সম্পর্ক মনে হয় না টিকবে। যা সহজে পাওয়া যায় স্বাদ তেমন কোনো ভালো না, বুঝতে পারছেন? অতএব যা কিছু করতে চান, পরীক্ষা দিয়ে বের হয়ে কি করব সেটাও বললেন, হলে বসে কাঁদবো নাকি বাসায় এসে। পরীক্ষা দিয়ে বের হয়ে সোজা আমার অফিসে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে, কমন না পড়লে তুমিও কান্দো আমিও কানবানি, কি করবো আর, একসাথে কানবনে। বাইরে পরীক্ষার হল থেকে বের হয়ে বাদাম কিনবেন, বাদাম কিনবেন, পরীক্ষার হল থেকে বের হয়ে বাদাম কিনে চাবাইতে চাবাইতে বাসায় যাবেন। আর মিলাবেন না, প্রশ্ন মিলাবেন না, ওই হলের থেকে বের হয়ে মিলাইতে মিলাইতে যাবেন না। প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এইটা কেমন প্রশ্ন রে ভাই? প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হওয়া আবার কি? একটা সিলেবাস তো দেওয়া আছে পিএসসির, প্যাটার্ন আবার কেমনে চেঞ্জ হবে? এটা পিএসসি জানে, আমি তো পিএসসি না। এইসব প্যাটার্ন ট্যাটার্ন নিয়ে যারা টেনশন করতেছেন তারা মনে হয় কম পড়তেছেন। প্রশ্নের প্যাটার্ন কি হবে? প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ হইতে পারে, সেটা হলো উত্তর ক খ গ এর মধ্যেই থাকবে, আগেও যেমন ছিল তেমনই থাকবে। এখন চেঞ্জ হইতে পারে যে আগে উত্তর বেশি গয়ে ছিল, এবার ক্ষয়ে থাকতে পারে বেশি, এই প্যাটার্ন চেঞ্জ হইতে পারে। কি আর বলবো আমি, এই প্রশ্নের উত্তর নাই। আপনি পড়েন, ভালো করে পড়েন। প্যাটার্ন চেঞ্জ বলতে আপনার
আমরা সাধারণত দেখছি, যদিও এটা ওইভাবে বলা যায় না, সেটা হলো জোর বিসিএস গুলোর প্রশ্ন একটু সহজ হয়। বুঝতে পারছেন, জোর বিসিএস এর প্রশ্নগুলো একটু সহজ হয়, এটা দেখেছি। তাইলে সেই হিসেবে আর 45-এর প্রশ্ন খুবই সহজ হয়েছিল, কিন্তু 45 তো ছিল বিজোর। এই জন্য এই প্রেডিকশন গুলো সঠিক হচ্ছে না। তারপরেও আপনি 125-30-এর নিচে পেয়ে প্রিলিমিনারি টেকার আশা করেন না। বুঝতে পেরেছেন? ওকে, বাদাম কিনবেন, 20 টাকার বাদাম কিনবেন, 10 টাকার আপনি খাবেন, আর যার খারাপ হয়েছে রাস্তা দিয়ে দেখতেছেন মন খারাপ, তারে 10 টাকার বাদাম কিনে দিবেন, শেষ। আপনি তো আগেই চিন্তা করতেছেন আপনার পরীক্ষা খারাপ হবে, তাহলে ভালো হবে কেমনি? আপনি চিন্তা করেন কারো যদি পরীক্ষা ভালো হয় সেটা আপনার হবে। যাই হোক, আজকে আপনাদের উপস্থিতি আমাকে হতাশ করেছে, ঠিক আছে? আজকে আপনাদের উপস্থিতি আমার কাছে আনএক্সপেক্টেড। তারপরে অনেকে পরে দেখতে পারে আরো কিছু সমস্যা আছে, আজকে ঝড় তুফান হইতেছে, বিদ্যুৎ নাই, অনেকেই বলল। আমরা আবার পরবর্তী শিডিউল আপনাদেরকে জানিয়ে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। মডেল টেস্টে 120, ভাই মডেল টেস্টে আপনি 80 পাইলেও আমার কিছু যায় আসে না, 200 পাইলেও কিছু যায় আসে না। মডেল টেস্ট জাস্ট প্র্যাকটিসের জন্য। মডেল টেস্টে 120-25 পাইছেন এর মানে প্রিলিমিনারি পাস করে যাবেন তাও না। মডেল টেস্টে 80-90 এর বেশি পান না এর মানে প্রিলিমিনারি ফেল করবেন তাও না। মডেল টেস্টে আপনি 200ই পান, তার নিচে পান না এর মানে আপনি প্রিলিমিনারি পাস করবেন, ব্যাপারটা তা না। আমি বাকিটা ভাঙায় বললাম না, এই পর্যন্তই বললাম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। যথেষ্ট চেষ্টা করছি আন্তর্জাতিকটাকে গুছিয়ে দেওয়ার জন্য।